ছেলেরা অনেক পিছনে আসতো, আমাকে মানে খুব জ্বালাইতো, আমি ওদের ক্রাশ ছিলাম। আমার মধ্যে এরকম নাই আমাকে শাকিব খানের সাথে সিনেমা করতে হবে। আই এম নট বায়াসড অ্যাকচুয়ালি। আমি আমার জীবনে কোনো কিছুর প্রতি ভীষণ বায়াসড না। গ্ল্যামারাস দিয়ে আসলে আপনি টিকে থাকতে পারবেন না, অভিনয়টা তো জানতে হবে। আমার নাম মনে রাখতে হবে না, পারফরমেন্স মনে রাখলেই চলবে। যশোরের মেয়েরা অনেক প্রেমিকা হয়। আমি এতটা অর্থবিত্ত চাই না যেটা আমাকে মানুষ থেকে অমানুষ করবে। বাংলাদেশের মানুষ যদি জানতো এই ফিঙ্গারের কতটা পাওয়ার। আমি জুলাইয়ে একদম সম্মুখ সারিতে ছিলাম আন্দোলনে। আমি চাই আমাদের বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক মাধ্যমেও দেখানো হোক। আকাশের সমান বড় হতে চাই। যশোরের ছেলেরা একটু একটু মারামারি করে, আমি একেবারে বিয়ে করতে চাই, নিকা। আমি আসলে খুব বিতর্কিত কখনোই কোনো কিছু করি না। আমি যখন আয়নার সামনে যেতাম, আমার হয়েছে আমি ড্রেসিং টেবিলের সামনে লুকায় লুকায় আমি নাচ করতেছি, একটু ভঙ্গিমা করতেছি, আমার বাবা এসে হুট করে দেখে ফেলতো। গাড়ি, ইনশাআল্লাহ গাড়ি হবে। আমি এখনো গাড়ি পাবার মতো এখন আমার এত কাজ হয় নাই। সবাইকে আজকে থেকে আপনি বলে দিবেন যে আমাকে বেশি বেশি করে কাজে নিতে, যেন আমার খুব তাড়াতাড়ি একটা গাড়ি হয়ে যায়, এটা লাল গাড়ি। ওদের কাছে জিজ্ঞেস করতে হবে কেন হচ্ছে, আমার লাক ভালো না, তো ওদের লাকের সাথে আমার লাকের মানে ম্যাচিং করাইতে হবে, তাহলে হয়তো হয়ে যাবে। উবার উবার মেল ফ্রেন্ড নিয়ে ঘুরছি। আমি মেয়ে, আমি তো চাইবো আমি একটা মেয়ে কি হবে, একটা মেয়ে সুন্দর হয় তাই না দেখতে। সো অবশ্যই একটা মেয়ের চারপাশে সবসময় অনেক ছেলেরা থাকবে, এটা স্বাভাবিক। কেমন আমি আর্টিস্ট হইতে আসছি, তো আমার চারপাশে তো অনেকেই থাকবে, তো স্বাভাবিক। চারপাশে অনেক ছেলে, বাট পুরুষ নাই, ম্যান নাই। যারা রিয়েল ম্যান হয় তারা হচ্ছে ভীষণ কাইন্ড হয়, তারা বুঝে, তারা অনেক রেসপন্সিবল হয়, তারা বুঝে যে আমার চোখের ভাষা, আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমি কি বলতে চাচ্ছি, কি চাচ্ছি। তো স্যাড, হ্যাপিনেস সব কিছু তারা বুঝতে পারে। একটা একটা হাত যেটা বলে, একটা শোল্ডার যাকে বলে, তো এইটাই। আর একটা ছেলে তো আচ্ছা আমিও আছি বা আমাকে একটু পছন্দ করছে, আর একটা সময় পেলে হয়তো আরেকজনকেও পছন্দ করছে। তো ছেলেদের আসলে মাল্টিপল অপশনস থাকে, পুরুষের একটা অপশনস থাকে। নাটকের হ্যাঁ কথা চলছে, ইনশাল্লাহ হয়তো সামনে ভালো কিছু কাজ হতে পারে। ছোট ছোট কিছু ধারাবাহিকের কথা চলছে, তারপর ফিকশনের কথা চলছে, বিজ্ঞাপনের কথা চলছে। তো সব মিলে আশা করছি যে ভালো কিছু হবে। স্টুডিও তাজমহল হচ্ছে গতকালকে অন এয়ার হয়েছে, এই তো গতকালকে অন এয়ার হয়েছে। আর হচ্ছে আমার আরও একটা 7 পর্ব আসছে, অলরেডি আজকে ট্রেলার গেছে। তো এটা আর কি আবার মানে কালকে থেকে দেখা যাচ্ছে, আজকে থেকে শুরু হয়েছে ট্রেলার যাওয়া। সো ইনশাল্লাহ এই 7 পর্বটা খুব ভালো যাচ্ছে। অপূর্ণতা হচ্ছে আমার যে ধারাবাহিক যে 7 পর্ব, যেটা আসলে আজকে থেকে মানে পর্বটা আসলে আমার রিলিজ হলো, প্রচার হচ্ছে। তো এটা হচ্ছে আমার রিসেন্ট কাজ, আমার একদম শুরু হচ্ছে ভালোবাসার প্রত্যাবর্তন। প্রথমত হচ্ছে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসছি, আমার ইচ্ছে ছিল যে হচ্ছে আমি সিনেমা করবো, আমি সিনেমার নায়িকা হব। এটা তো আসলে অস্বীকার করার কোনো ওয়ে নাই যে যখনই একটা মেয়ে মিডিয়াতে কাজ করতে আসে তার একটা মানে এনি হাউ তার একটা ইচ্ছে থাকে যে আমি সিনেমার নায়িকা হব। তো আমি যখন আসছি, আমি প্রথম সিনেমার যারা কলাকুশলী থাকে বা ডিরেক্টরস যারা থাকে, আমি দু একজনকে চিনেছি বা দু একটা হাউসের সাথে আমি বসছি। তো তারপরে যেটা হয়েছে যে সামহাও আমার কাছে মনে হয়েছে যে না, আমার আরেকটু সময় নিতে হবে, কারণ সিনেমা করতে গেলে ধ্যান জ্ঞান সব ওখানে দিতে হবে, বাসা থেকে বের হয়ে আসতে হবে। তো আমার জন্য অতটুকু বয়সে বাসা থেকে বের হয়ে যাওয়া আবার ডিসিশন নেওয়াটা ভীষণ টাফ ছিল। তো আমি তখন ভাবলাম যে আচ্ছা আমি একটু নাটক করতে পারি, নাটক দিয়ে শুরু করি। কারণ তখন সিনেমার অবস্থা আবার এতটা বেশি মানে ভালো যাচ্ছিল না, যেখানে সিনিয়ররাই কাজ পাচ্ছে না। তো তারপরে আমি এটার ডাক পেলাম হচ্ছে আমাকে যে ডিরেক্টর হারুন ভাই, উনি আমাকে একটা সময় রোজার সময় ইফতারির দাওয়াত দিলেন। তারপর ইফতার করতে গেলাম, তো সেই সময় আর কি উনি একটা গল্প শোনাইলো যে এই গল্পটা তুমি দেখো, তোমার কাছে কেমন লাগতে পারে। তো প্রথম যে গল্পটা আমাকে শুনিয়েছিল, এটা আসলে উনি দীপ্ত টিভির জন্য করেছিল। দীপ্ত টিভিতে আসলে আমার তো ফ্যান ফলোয়ার্স নাই, মানে তখন চাচ্ছিল একটু ভারী প্রোফাইল। তো তারপরে আর কি সেকেন্ডে ওনার সাথে আমার এই প্রজেক্টটাতে কাজ হলো। টেলিভিশনে অবশ্যই ওনার হাত ধরে আমার প্রথম নাটকটা হয়েছে। হ্যাঁ, নাটকটা হয়েছে। ব্রেক বলতে আসলে আমার কাছে এটা মনে হয় যে যে কাজটা আমাকে একটা বড় সড়ো মাইলেজ দিবে, বা যেটা আসলে আমাকে আরও 10টা কাজে আমাকে ইনভলভ করবে, বা আমার পারফরমেন্সটা একটা মানে ম্যাক্সিমাম লেভেলের কিছু একটা ভালো হবে, মানে খুবই সুন্দর কোনো একটা পারফরমেন্স হবে, যেটা দেখে যেন দর্শক আমাকে চুজ করে ফেলে যে না, ওর মধ্যে কিছু একটা আছে বা ট্যালেন্ট আছে, বা শি ইজ এ গুড পারফর্মার। তো ওই জায়গাটা আসলে আমি এখনো রিচ করতে পারি না। সো ওইরকম কোনো কাজ হলে হয়তো বলতে পারবো যে আমার একটা ব্রেক হয়েছে। সিনেমা আমি যখন
5 থেকে 6-এ পড়ি, আমার নানা বাড়ি একটা বৈঠক ঘর ছিল। যে বৈঠক ঘরে বিভিন্ন ধরনের উপন্যাস, সাহিত্য সবকিছু থাকতো। আমার নানা বাড়িতে তখন বৈঠক ঘরে সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায়, তারপর জহির রায়হান, মানে অনেকেরই, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অনেকেরই, পল্লী কবি জসিমউদ্দিন, হ্যাঁ সবারই বই ছিল। তো আমি যখন 5 বা 6-এ পড়ি, আমি তখন থেকেই সাহিত্য পড়তাম, আমি তখন থেকে উপন্যাস পড়তাম। আবার আমার হোমটাউন হচ্ছে যশোর, যেখানে একদম পুরো মানে একটা সাংস্কৃতিক হাব বলা যায়। মানে আশেপাশে হচ্ছে দেখেন কুষ্টিয়া, ওখানে লালন আছে। আমার যশোরে কিন্তু ভীষণ সংস্কৃতিমনা মানুষ, অনেক সংস্কৃতিমনা মানুষ। তো সেক্ষেত্রে হচ্ছে আমার ছোটবেলা থেকে না আমার ভাল লাগতো। আমি যখন আয়নার সামনে যেতাম, এমন হয়েছে আমার ড্রেসিং টেবিলের সামনে লুকায় লুকায় আমি নাচ করতেছি, একটু ভঙ্গিমা করতেছি, আমার বাবা এসে হুট করে দেখে ফেলতো। তো ওই জায়গাটা থেকে না আমি সবসময় আমার মনের মধ্যে কাজ করতো যে আমি একদিন সিনেমার নায়িকা হব। গ্ল্যামারাস দিয়ে আসলে আপনি টিকে থাকতে পারবেন না, অভিনয়টা তো জানতে হবে। যারা এখন রিসেন্টলি দেখেন নাজিফা তুষি ভালো অভিনয় করছে, সো ওনার খুব সুন্দর সুন্দর কিছু মুভি আসছে। তো ভালো পারফরমেন্সের জন্যই আমি সিনেমাতে সিনেমাতে আসবো একজন ভালো অভিনেত্রী হবার জন্য, যেন দর্শক আমার নামটা মনে না রাখলেও আমার পারফরমেন্স যেন মনে রাখে, মানে যেন বলতে পারে যে একটা সিনেমা ছিল, দেখেছিলাম, একটা মেয়ে ছিল, খুব ভালো পারফর্ম করেছিল। আমার নাম মনে রাখতে হবে না, পারফরমেন্স মনে রাখলেই চলবে। অবশ্যই প্রথমত জয়া হাসান, অপি করিম, আফসানা মিমি, আপনি যে নামটা বলেন নাই, ওনার চিত্রা নদীর পাড়ে যেটা আছে আমার ভীষণ পছন্দের একটা, মানে ওনার যে সংলাপ, যে ডেলিভারিটা এত মিষ্টি। তারপর অপু বিশ্বাসের অবশ্যই আমি সিনেমা দেখেছি, এবং উনিও তখন খুব ভালো একজন অভিনেত্রী ছিল। তারপর পরিমণি স্বপ্নজালটা আমার কাছে ভালো লেগেছে। হুগলির দেয়াল সিনেমাটা বেশ ভালো লেগেছে। হ্যাঁ, সো আমার সিনেমা টুকটাক দেখা হয়। আমি অনেক ছোট, মানে আমি ভীষণ ছোট, মানে কাউকে এইভাবে জাজ করার জন্য। আমার প্রত্যেকেরই একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল একটা কর্নার আছে। যেমন কারো হয়তো হাসি ভাল লাগে, তো কারো সংলাপ ডেলিভারিটা ভাল লাগে, বা সবারই কিছু না কিছু ভালো লাগে। আই এম নট বায়াসড অ্যাকচুয়ালি। আমি আমার জীবনে কোনো কিছুর প্রতি ভীষণ বায়াসড না। হ্যাঁ, একটা সময় ছিলাম, বাট যখন দিন দিন যত যাচ্ছে আমি একদম বায়াসড না। আমি শুধু জানি যে আমাকে একজন ভীষণ ভালো অভিনেত্রী হতে হবে, একজন ভালো নায়িকা হতে হবে। তো সেক্ষেত্রে আমার যদি মনে হয় একটা ভালো গল্প যেটা শাকিব খানের সাথে আমার সুযোগ আছে করার, বা সেখানে তো আমি অবশ্যই তার সাথে করতে চাইবো। বাট আবার যদি দেখি আরও একটা ভালো গল্প যেটা আমার শরীফুল রাজের সাথে সিনেমা করার কোনো সুযোগ আছে, আমি ডেফিনেটলি ওনার সাথে সিনেমা করতে চাইবো। বা যদি সিয়ামের সাথেও আসে, সিয়াম আহমেদ, সো আমি তার সাথেও সিনেমা করতে চাইবো, যেখানে গল্প ভালো, যেখানে ডিরেক্টর ভালো, যেখানে মেকিং ভালো হবে, যেখানে আমার অভিনয় করার মানে ভীষণ বড় একটা জায়গা থাকবে, বা একটা ভালো পারফর্ম করার জায়গা থাকবে, সেখানে আমি সিনেমা করব। আমার মধ্যে এরকম নাই আমাকে শাকিব খানের সাথে সিনেমা করতে হবে, আমাকে শরীফুল রাজের সাথে সিনেমা করতে হবে, এরকম না। আমি একজন অভিনেত্রী, আমি সবার সাথেই কাজ করতে চাই। হ্যাঁ, আমি যখন শুরুতে এসেছিলাম তখন তো আমাকে বলা হয়েছিল, যেমন আমার জাজ মাল্টিমিডিয়ার সাথে বসাও হয়েছিল এক দুবার, বাট আসলে এক দুবার জাস্ট বসা হয়েছে নর্মালি, যখন ওনাদের একটা অডিশন চলছিল তখন। তো হ্যাঁ, কথা হয়েছে দু একজনের সাথে, বাট আমার কাছে মনে হয় যে আমার একটু সময় দরকার। কারণ হচ্ছে আমার নিজেকে গ্রুম আপ করতে হবে। সিনেমাটা এত বড় একটা জায়গা আছে, আমি হুট করে চলে গেলাম আর সিনেমা করে ফেললাম এরকম না। যেখানে আমার সিনিয়র আর্টিস্টরাই বসে আছেন, অনেকে ভালো ভালো কাজের জন্য বসে আছেন, তো সেখানে আমাকে আরও সিনেমা করতে গেলে আরও বেশি খুবই ওয়েল গ্রুমিং করতে হবে, খুব ভালো করে অ্যাক্টিংটা শিখতে হবে। সো যদি কখনো মিলে যায়, আবার অনেকে আছে যে নতুন এসে নায়িকা হয়েছে বা সিনেমার নায়িকা হয়েছে, তারা একদম প্রথম এসে, যেমন আমরা দু একজন নায়িকাকে দেখতে পাই যে প্রথমে ওনার সিনেমা দিয়ে যাত্রা শুরু হয়েছে কোনো অভিজ্ঞতা ছাড়াই। সো ইটস অ্যাকচুয়ালি লাকে আসলে আপনার যেভাবে থাকবে আপনার ভাগ্য ওখানেই যাবে। আমার তো মনে হয় যদি কখনো ভালো সুযোগ আসে, ব্যাটে বলে যদি মিলে, তাহলে অবশ্যই সুযোগে আমি পা দিব। আর যদি দেখি যে না, এটা আমার জন্য ভালো সুযোগ না, আমি চেষ্টা করব। না, সামনে তো এখনো সুযোগ আছে। এই যে কাজ করছি, হতে পারে যে কাজ করতে করতে হয়তো একদিন ওটিটিতে আমার সুযোগ আসতে পারে, বাট আসলে মিডিয়া জার্নিটা তো খুবই কম্পিটিটিভ একটা জার্নি। সো ওই যে বললাম লাক, আমি আসলে ভাগ্যে বিশ্বাস করি। যে কোনো কিছু যে কোনো সময় আসলে ভাগ্যে মিলতে পারে, আবার অনেক সময় কিছু নাও মিলতে পারে। সো লেটস সি কি হয়। আমি সবসময় কোনো না কোনো একটা আংটি পরি,
মানে আমার আংটি খুব ভালো লাগে বা আমার হাতে অলওয়েজ দু একটা ব্রেসলেট থাকে, মানে অলওয়েজ ব্রেসলেট থাকে। বাট আজকে বেসিক্যালি আমার একটা শ্যুট ছিল, তো আমি এই শ্যুটের জন্য তখন পরেছিলাম, তো ওইটা আসলে আবার খুলে ফেলেছি। এটার জন্য আজকে খালি হাতে পরে। ট্যাটু আমার অনেক পছন্দের, বাট কিছু রীতিনীতি থাকে আমাদের ধর্মীয়, আমাদের ধর্মের কিছু রীতি থাকে ইসলামে, যেটা ট্যাটু করা নাকি সম্পূর্ণ হারাম, মানে ট্যাটু করলে নামাজ হয় না বা অজু হয় না। তো এটার জন্য আমার ট্যাটু করা হয় না, বাট ট্যাটু ভাল লাগে আমার কাছে, অন্য কেউ করলে দেখতে ভাল লাগে। আসলে আমি আসলে এটাতে আমার দোষ না, শুধুমাত্র এটা আসলে আমাদের অনেক মানুষেরই, মানে আমাদের হয় কি, এই যে আজকে আপনি আমার একটা ইন্টারভিউ নিচ্ছেন বা আমাদের কিছু কাজ হয় মিডিয়াতে, তো কিছু বিতর্কিত কাজ হয়, তো এইসবের জন্য যখন বাবা মারা দেখে, চিন্তা করে যে মিডিয়াটা মনে হয় এরকম। হ্যাঁ, বাট অন দ্য আদার হ্যান্ডে কিন্তু ভালো ভালো কাজও হচ্ছে। সো সেটা যখন, সেটা তো দেখা উচিত। আমাদের বাংলাদেশে তো খুব ভালো ভালো ফ্যামিলি থেকে অনেকেই আসছে। আপনি যে বিপাশা হায়াতকে দেখেন, কুসুম শিকদারকে দেখেন, অনেকেই আছে খুব ভালো ভালো জায়গা থেকে আসছে। তো বাবা মায়ের সামনে আসলে ভালো ভালো সোশ্যাল মিডিয়াতে যদি ভালো ভালো জিনিসগুলো যায়, তখন আসলে তারা বুঝবে যে না, মিডিয়াতে ভালো কিছু হচ্ছে। বা যদি বিতর্কিত কোনো কিছু যায়, বাবা মা চিন্তা করে, তাহলে মনে হয় মিডিয়াটা একটা বিতর্কিত জায়গা। তো এই ঝামেলাটা আসলে পোহাইতে হয়। এখন তো আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখি যে ফেসবুকে সবারই কম বেশি সারাক্ষণ রিলসে কিছু না কিছু একটা আসতে থাকে, আর আমরা তো কন্টিনিউয়াসলি এখন রিলস মানে এরকম ভাবে সোয়াইপ করে করে চলে যাচ্ছি। সেটার জন্য তো বকা খেতে হয়, অনেক বকা খেতে হয়, মানা করে। তো আমিও ট্রাই করি তাদের কথা কিছুটা শোনার, বাট আমার কাছে মনে হয় যে আমি আসলে খুব বিতর্কিত কখনোই কোনো কিছু করি না। রিসেন্টলি মায়ের কাছে বকা খেয়েছি। হ্যাঁ, রিজন ছিল আহ, আমার মা হচ্ছে ফটোশ্যুটে, মানে থাকে না আমাদের একদম যে ট্রেডিশনাল যে ড্রেসগুলো, এগুলো বেসিকলি পছন্দ করে। তো এটার বাইরে কিছু করলে আসলে আমাকে বকা দেয়। তেমন কিছুই না, মানে আসলে মানে আসলে সে চায় যে তার মেয়ে পড়াশোনা করুক, একটু ভালো কিছু করুক, এইটা আর কি। তো আর্ট কালচারও কিন্তু একটু পড়াশোনার মধ্যেই পড়ে, আমরা তো সাহিত্য পড়ছি, আমরা কবিতা পড়ছি, এটাও তো ওইটার মধ্যে পড়ে। না, এরকম কিছু না। আমার মা এমনি মিডিয়াটা খুব বেশি একটা আমার ক্ষেত্রে পছন্দ করে না। আমি তো ভালো কিছু করার চেষ্টা করছি, কারণ আমার ইন্টেনশনটা ভেরি পিওর, ভেরি ভেরি ট্রান্সপ্যারেন্ট, মানে যেটা আসলে তাদের বোঝা উচিত যে আমি আমার সৎ বিশ্বাসে কাজ করছি, আমি ভালোভাবে কাজ করছি। তো আমি তো বিতর্কিত কোনো কিছু করছি না। তো সেই জায়গাটা থেকে আসলে আমার একটা ফেইথ কাজ করে আমার নিজের উপরে, যে না আচ্ছা, আমি তো ভালো কিছু করছি, তাহলে কেন আমাকে বকা দিবে। ওই যে আমি বললাম, আমি ভীষণ ভাগ্যে বিশ্বাস করি। আমি যদি কখনো আমি আমি মনে করি সব কাজই বড়, ছোট কোনো কাজ না। এখন কেউ যদি মনে করে যে না আচ্ছা, আমি এতটুকু অভিনয় করেছি, এখন আমি একটা স্যালুন চালাবো, একটা বুটিক হাউস চালাবো, ইটস ওকে, মানে এটা তো ভালো, মানে যে যেভাবে ভালো থাকতে পারে সেটা ভালো। ও হ্যাঁ, ভেরি সুন ওপেন করতে হবে ফর মাই অডিয়েন্স। আমি রিলসে যা করি তাই করব, আমি কি করব না, আমি হাসবো, কথা বলবো, চুপচাপ থাকবো, চুপচাপ থেকে হেসে হেসে মিউজিক দেবো, কিছু একটা বানাবো। আমি কালার করতে খুব মন থেকে চাই, বাট আমি কালার করি না। আমার কাছে মনে হয় বা মানে আমি আসলে চুলে কেন কালার করি না, কারণ আমি অনেক বিজ্ঞাপন করতে চাই, চুলের, শ্যাম্পু, তেলের। তো এই সব কাজ করার জন্য আমি চুলে কালার করি না। বাট আমার প্রতিদিন ঘুম থেকে উঠলেই মনে হয় বিকালে আমি চলে যাব চুলে কালার করতে, আমি স্যালুনে যাব। আমি গুগলে এখন ঘাটতে থাকি যে কোন কালারটা আমার চুলের সাথে ভালো যাবে, আমি ডিসাইডও করে ফেলি। আমি স্যালুনে ফোনও দিই যে এরকম স্লট খালি আছে, আমি একটু চুলে কালার করবো। তারপর মনে পড়ে যে না, আমি একটু চুলের জন্য বিজ্ঞাপন করব, সো আমি কালার করব না। বিজ্ঞাপনের জন্য আমি চুলে কালার করি না, আমি ভালো কাজ করার জন্য। না, এছাড়া কোনো কারণ নাই। ওরা অনেক ভালো হয়, মানে আই মিন, হ্যাঁ একটু চঞ্চল হয় যশোরের ছেলেরা, একটু একটু মারামারি করে যশোরের ছেলেরা। তারপর ওরা অনেক ঘোরাফেরা করতে পছন্দ করে, ওরা পড়াশোনাতেও ভালো হয়, আবার ওরা অনেক দুষ্টুও হয়, চঞ্চল হয়, দুষ্টু না চঞ্চল হয়, মারামারি করে। মানে এটা মেবি বাইবর্ন হয়তো, রাইট, মানে পাওয়ারটা পাইছে আর কি। হ্যাঁ, ও হ্যাঁ হয়, প্রেমিক হয়, হ্যাঁ অনেক প্রেমিক হয়, সত্যি এটা। যশোরের মেয়েরা অনেক প্রেমিকা হয় আসলে। আমি একেবারে বিয়ে করতে চাই, নিকা, আমি কোনো প্রেম করতে চাই না একদম। হ্যাঁ, আল্লাহর পছন্দে, আপনার মাধ্যমেও হতে পারে। আমি একবারে বিয়ে করতে চাই, প্রেমের মধ্যে নাই। বেকার মানে
যদি ট্যালেন্ট থাকে, হ্যাঁ কেন করবো না? ট্যালেন্ট থাকলে তো যে কোনো সময় মানি অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, মাথার ব্রেইন থাকলেই হবে। আমি আমি খুব ব্রেইনের মানে প্রেমে পড়ি। মানে যার মস্তিষ্ক ভালো, যে ভালো ভাবনা চিন্তা করতে পারে, যে ট্যালেন্ট হয়, আমি তাকে ভালো লাগে। আর হ্যাঁ, আমি আসলে হ্যাঁ, আমি মস্তিষ্কের প্রেমে পড়ি, হ্যাঁ। আর যার ব্রেইন ভালো না, অনেক সুন্দর দেখতে, অনেক টাকা পয়সা, আমি জীবনেও তার প্রেমে পড়বো না। আমার ইনকাম তো খুবই সামান্য। বিয়ে করা যাবে, বাট ওকে না খেয়ে থাকতে হবে। স্বামী তো, আমি তো স্বামীকে কেন খাওয়াবো? মানে এটা তো ইসলাম কি বলে আপনি তো জানেন। বিয়ে তো মানে বিয়ে করলে কি করতে হয়, একজন স্ত্রীর দায়িত্ব নিতে হয়। আমার অনেক সম্পদ হোক তখন ভেবে দেখবো। না, এখনো হয় নাই। আমি আমি কোনো কিছু ভেবে নিতে পছন্দ করি না। একদম বাস্তবতা যেটা সেটাই। অবশ্যই বাসা থেকে তো সাপোর্ট থাকেই, কারণ একা আসলে এত সব কিছু চালানো আসলে সম্ভব না। আমার মা তো এটাই বলে যে এমন তো না যে তুমি খুবই ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো বা তুমি নিজের কর্মসংস্থানটাকে নিজে করতে পারছো, তো তোমার মেধাটাকে কেন তুমি অন্য জায়গায় ইউজ করছো না? কারণ আমি যখন স্কুলে ছিলাম আমি ভীষণ ভালো ছাত্রী ছিলাম। মানে আমি স্কলারশিপ পেয়েছিলাম 5-এ 8-এ। আমি আমি খুব পড়াশোনা করতাম। মানে আমার আমার বাবা সবসময় চাইতো আমি এক্সট্রা কারিকুলাম করি। মানে ডিবেটিং, তারপর উপস্থিত বক্তৃতা, সব কিছু। আমি গেমস খেলতাম, আমি খুব স্পোর্টি ছিলাম। তারপর অনেক এক্সট্রা কারিকুলাম করতাম। তো আমার বাবা মায়ের সবসময় এটাই বলে যে তোমার যে মেধা, তোমার তো এডুকেশনে খুব ভালো মেধা ছিল। মানে দেখা যাচ্ছে যে আমার বাবা মা রাতে ঘুমাই গেছে, মানুষের বাবা মা বলে যে আচ্ছা তুমি একটু পড়ো, আর আমার বাবা মা বলতো যে তুমি এবার ঘুমাও। ছেলেরা অনেক পিছনে আসতো, আমাকেই মানে খুব জ্বালাইতো। মানে আমি ওদের ক্রাশ ছিলাম তখন, মানে সবাই অনেক পছন্দ করতো। তো তখন তো আসলে একটু ভয় পেতাম। তো পেছনে আসলে আসলে আমাকেই বকা খেতে হতো, আমাকেই মার খেতে হতো। আমি ওর সাথে কথা বলি না, তারপরে আমাকে বকা খেতে হতো। হ্যাঁ, এরকম হয়েছে। আমি তখন আসলে আমরা ব্যাচে পড়তাম, তো দেখা যাচ্ছে যে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে চিঠি দিয়ে গেছে। তো আর কি চিঠি তো এরকম চিঠির ভাষা না, মানে এরকম কাগজে লিখে টুকটাক কিছু। হ্যাঁ, আমি বাসায় গিয়ে হয়তো ওটা রেখে দিয়েছি। মানে আমি ওর সাথে কথা বলি না, বাট ওই যে আমি বললাম আমি ছোটবেলা থেকে বিভিন্ন গল্পের বই পড়তাম, সাহিত্য পড়তাম, তো আমার কাছে এগুলো ভালো লাগতো। তো আমি ওটা বাসায় রেখেছি, হয়তো আমি বকা খেয়েছি। হ্যাঁ, এখন আমার মা বাবা জানে, আমার মা জানে স্পেশালি যে আমি ভুল কারো পাল্লায় করবো না। এটা আমার মায়ের আমার প্রতি বিশ্বাস যে আমি ভুল কোনো ছেলেকে চয়েস করব না। মানে আমার মা এই সাইডটাতে আমাকে খুবই বিশ্বাস রাখে হয়তো। আমার মা খুবই নরম, খুব ভালো একজন মানুষ, একজন শিক্ষিকা। তো সেই জায়গা থেকে আসলে হ্যাঁ, অনেক বন্ধুত্বপূর্ণ, বাট তার সাথে আমার কিছু মিল অমিল আছে। যেমন মা এই আমি যে জায়গাটাতে কাজ করছি, শিল্প মাধ্যম, এটাতে একটু বেশি পছন্দ করে না। আমি আবার একটু বেশি ভালো লাগে। আমি বলি যে আচ্ছা আমি একটু করি, তারপর আবার ছেড়ে দিব, এরকম বলি। আমি চাই আমাদের বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক মাধ্যমেও দেখানো হোক, আকাশের সমান বড় হতে চাই। এই চাওয়াটা না আসলে সবসময় আনলিমিটেড। আমি যত পেতে থাকবো আমি তত চাইতে থাকবো। আমি একটু থাকার জন্য একটা বাড়ি, চলার জন্য একটা গাড়ি, সুস্থ খাবার দাবার খাওয়ার জন্য যথেষ্ট একটু টাকা, পরিবার, চারপাশে মানুষদেরকে ভালো রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। আমি কখনো অনেক অর্থ, অনেক বিত্ত, আমি এতটা অর্থবিত্ত চাই না যেটা আমাকে মানুষ থেকে অমানুষ করবে, যেটা আমাকে কাইন্ড থেকে আনকাইন্ড করবে, যেটা আমার মনুষ্যত্ব কেড়ে নিবে। আমি এতটা বিত্তশালী কখনো হতে চাই না, এতটা ধনী হতে চাই না। যতটা ধনী হলে আমি মানুষের মতো মানুষ থাকবো, দয়ালু থাকবো, ততটুকুই থাকতে চাই। কিছুই তো আসলে অনেক প্রতিকূলতা থাকে যেটা একটা মেয়েকে ফেস করতে হয়। আমি বিশ্বাস করি আমার যে গন্তব্য, যেখানে আমি যেতে চাই, সেটাতে আমার ফোকাস হওয়া উচিত। কারণ আমাদের চারপাশে আমি মনে করি জীবনটা হচ্ছে কি, সেটা নট অনলি মিডিয়া, সবার ক্ষেত্রে। ধরুন যে আপনি একটা রাস্তাতে হাঁটছেন, একজন অপরিচিত মানুষ, আপনার চারপাশে 10 জন অপরিচিত মানুষ আপনাকে, কেউ ইট ছুড়লো, কেউ পাথর ছুড়লো, কেউ 5টা কথা বললো। আমি জানি আমার গন্তব্য কোথায়। তো আমি জাস্ট আমার কানটা বন্ধ করে আমি আমার গন্তব্যে যেতে চাই। কারণ যে মানুষ, সে জানে আর একটা মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, আর একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, একটা মানুষকে কিভাবে সম্মান করতে হয়। আর যে জানে না, আমি মনে করি তার বেসিক পড়াশোনাতে অনেক ঘাটতি আছে, তার ওই যে নৈতিকতার জায়গাটা ভীষণ ফাঁকা। তো ওই জায়গাটা তো আসলে আমরা পূরণ করতে পারবো না। তো যেটা করা যায় অ্যাভয়েড করা যায়, আমি অ্যাভয়েড করতে চাই। আসলে আমি এগুলো নিয়ে বলতে চাই না, কারণ আমি মনে করি যে হয়তো ওইটার জন্য আমার ভাগ্যে আরও ভালো কিছু আসতে পারে, এটা আমি বিশ্বাস করি। তো
তো আমার কাজ যদি আসলে কেউ কেড়ে নেয় বা আমাকে পারিশ্রমিক কম দেয়, এটা আসলে তার জায়গায় ওই যে বললাম তার তার যে বেসিকটা, তার যে পড়াশোনার জায়গাটা সেটা ভীষণ ঘাটতি। হ্যাঁ, এটা কিন্তু মানুষের পরিবার থেকে আসে। এটা মানুষের বড় হবার অনেক পরিবার থেকে না আসলেও আপনি যখন বড় হচ্ছেন, ম্যাচিউর হচ্ছেন, আপনি তখন শিখছেন। যদি কেউ এটা না শিখে, এটা তার ব্যর্থতা। তবে আমার কাছে মনে হয় যদি কেউ আমার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেয়, সবসময় আমার জন্য ভালো কিছু থাকবে। কারণ হয়তো ওটার থেকে আমার ভালো কিছু প্রাপ্য আছে দেখেই ওটা আমার হাত ছাড়া হয়ে গেছে। প্রাইভেটের সিন্ডিকেট নিপাজ্জা জুলাইয়ের বৈষম্য মুক্তি পাক। আচ্ছা, এটা হচ্ছে 18ই জুলাই মেবি প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে হয়েছিল জুলাইয়ের শহীদদেরকে কেন্দ্র করে, আহতদেরকে কেন্দ্র করে। আমি জুলাইয়ে একদম সম্মুখ সারিতে ছিলাম আন্দোলনে। হ্যাঁ, তো হ্যাঁ, আমি প্রাউডলি বলতে চাই যে আমি একজন জুলাই যোদ্ধা। যেখানে সবাই মুছে ফেলতে চায় জুলাইটাকে, নানানভাবে বলে যে এই যে লাল কি জানি বলে লাল বদর, লাল বদর যাচ্ছে, এই যে দেখো লাল বদর, তোমরা দেশটাকে কি করছো। আমি সেখানে যদি আমার ফাঁসিও হয় 5 বছর পরে, 10 বছর পরে, আমি খুব প্রাউডলি বলতে চাই যে আমি একজন জুলাই যোদ্ধা। কারণ আমি তো 71 দেখিনি, কিন্তু আমি 24 দেখেছি। তো আমি যেটা দেখেছি, যেটা সত্য, সেটাকে আপনি আমাকে মারপিট করে আমাকে ফাঁসিতে ঝুলালেও, আমাকে মেরে ফেললেও, আমি যেটা সত্য সেটা সত্য। এখন তো আমি লতে পড়ছি, তো আমার মধ্যে কি আমি আমার কাছে এটা মনে হয়েছে, প্রথমত আমরা ভোটের অধিকার পাইনি। দেখেন, আমি এখন যত দিনের পর দিন যাচ্ছে আমি চেষ্টা করছি একজন ভালো মানুষ হবার। আপনি যেটা বললেন আমি দিন শেষে কোথায় যেতে চাই, অর্থবিত্ত সবকিছু ভীষণ প্রয়োজন, আমি একজন ভীষণ ভালো মানুষ হতে চাই। কারণ আমি ছোটবেলায় যখন ছিলাম, বাবা মা হয়তো অনেক কিছু শিখিয়েছে, বাট অসংখ্য ভুল করেছি, অনেক ভুল করেছি। আমার ইম্যাচিউর বয়সে আমি ভীষণ ভুল করেছি। বাবা মাকেও হয়তো আমি হচ্ছে গিয়ে তাদের কথা হয়তো সব শুনতে পারিনি। হ্যাঁ, তো এখন যেহেতু আবার দিন দিন বড় হচ্ছি, ম্যাচিউর হচ্ছি, আমি চাই ভালো কিছু হোক, আমার দ্বারা ভালো কিছু হোক। তো আমার ভোটের অধিকারটা যখন কেড়ে নেওয়া হয়, আমি তো দেশের ভোটার, আমাদেরকে বোঝানো হয় যে তুমি ভোট দিয়ে আসো, তোমার কাজ শেষ। বাংলাদেশের মানুষ যদি জানতো এই ফিঙ্গারের কতটা পাওয়ার, তাহলে ও 24টা এই জুলাই 2024 সালে না হয়ে জুলাইটা আরো 2014 সালে হইতো। হ্যাঁ, আমি যখন ভোট দিচ্ছি, এটা আমার পাওয়ার। এই পাওয়ারের সাথে সাথে আমাকে জিজ্ঞেস করতে হবে আমার ভোটটা কোথায় গেল, আমার ভোটের পর আমার প্রাপ্য অধিকার কি, আমাকে নাগরিকের মৌলিক অধিকার যেটা, সেটা তো বুঝাই দিতে হবে। এখন এমপিদের যে বাজেটগুলো হয়, এটা কেউ বুঝায় না আমাদেরকে আসলে আমাদের কত টাকা বরাদ্দ, হ্যাঁ, আমাদের শিক্ষার ক্ষেত্রে কি আছে, আমাদের বাসস্থানে কি আছে। তো সেই সব অনেকগুলো দুঃখের তসর থেকে যায়। তো ওই জায়গা থেকে যখন দেখেছি আমার ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, নির্বিচারে মানুষকে উঠিয়ে নিয়ে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। হ্যাঁ, আমরা ইলিয়াস আলীর গুমও দেখেছি, অনেক মানুষের কিন্তু আসলে গুম দেখেছি, আয়না ঘরেও আসলে দেখেছি। তো এটা তো কষ্ট দেয়, এটা অবশ্যই কষ্টদায়ক। এবং আসলে সেই সময় পলিটিশিয়ানদের মধ্যে এমন একটা অহমিকা চলে আসছিল যে এই দেশ মনে হয় আমার। দেখেন, আমি যখন ভোট দিচ্ছি, আপনি যখন সরকার, আপনি কোনো নির্দিষ্ট দলের সরকার না। এখন যেমন তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, উনি কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী না, উনি জনগণের প্রধানমন্ত্রী। কিন্তু একটা দল যখন মনে করে উনি আমার প্রধানমন্ত্রী, এটা একটা অহমিকা তৈরি হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে যাবার জন্য যখন ওই রাজনৈতিক দলেরকে আপনার মানে রাজনৈতিক দলকে আপনাকে ব্যবহার করে যেতে হয়, তার মানে আসলে আপনার নিজেকে তখন বৈষম্যের শিকার মনে হয় যে আচ্ছা, উনি তো আমার দেশের প্রধানমন্ত্রী, আমাকে কেন রাজনৈতিক দলের হাত ধরে ওনার সাথে গিয়ে কথা বলতে হবে। তো আমার মনে হয় সরকার আর দেশের জনগণ দুইজনের জন্য।